হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় আইসিএসসি ছাত্রছাত্রীদের জন্য একটা ছদ্মনাম সংক্রান্ত বিষয়। আজকে আমি তোমাদের যে সংকলিতার টেক্সট বুকটা আছে সেই বইয়ের যে লেখক এবং কবিরা আছেন তাদের সকলের একটা ছদ্মনামের লিস্ট তোমাদের দিয়ে দিতে চলেছি, যেটা তোমাদের স্কুলের পরীক্ষায় বলো বা বোর্ডের পরীক্ষায় বলো সব ক্ষেত্রেই কিন্তু কার্যকরী হবে। এবং সেই কারণেই আজকের ভিডিওটা কেবলমাত্র ক্লাস 10-এর জন্য নয়, অবশ্যই আইসিএসসি ক্লাস 9-10 সকল ছাত্রছাত্রীদের জন্য। এবং এ কথাও আমি বলছি যে এই ভিডিওটা শুধুমাত্র আইসিএসসি নয়, আইসিএসসি ছাড়াও বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় কাজে লাগবে, কারণ এখানে আমি বেশ কিছু কবি লেখকের ছদ্মনাম প্রকাশ করতে চলেছি। তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের বিষয়। তোমাদের সংকলিতায় প্রথম যে নাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আমরা পেলাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ছদ্মনাম আমরা সকলেই জানি, রবীন্দ্রনাথ ভানু সিংহ নামে পরিচিত। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। পরের ছদ্মনাম, পরের যিনি পরিচিত লেখক তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? তোমরা হয়তো অনেকেই এটা জানো না যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বিভিন্ন লেখায় অনিলা দেবী এই ছদ্মনামটা ব্যবহার করতেন। অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন। এরপর আমরা পাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো ছদ্মনাম আমরা সেভাবে পাইনি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেরকম কোনো ছদ্মনাম ব্যবহার করেননি। তারপর পাচ্ছি ক্যানভাসার গল্পের বনফুলকে। বনফুলের ছদ্মনাম বনফুল, এই ছদ্মনামেই কিন্তু তিনি লিখতেন, অর্থাৎ বনফুলটাই কিন্তু লেখকের ছদ্মনাম। আর লেখক আসল যে নাম সেটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছেন আসলে আমাদের লেখক বনফুল। বলাইচাঁদ মুখোপাধ্যায়। এরপরে আমরা যাকে পাচ্ছি তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ মিত্র। নরেন্দ্রনাথ মিত্রের ছদ্মনাম সে অর্থে আমরা পাইনি, আমরা পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়কে। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেরকম ভাবে কোনো ছদ্মনাম সে অর্থে ব্যবহার করেননি। মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায় নিজের নামটা ব্যবহার করতেন না, মানিক তার ডাকনাম ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম যদি আসে পরীক্ষায় তখন কিন্তু তোমাদের লিখতে হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম। বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটোই আসল নাম, এ দুটো কিন্তু ছদ্মনাম নয়। কাজেই কেউ যেন আবার ভুল করে সেটা লিখে এসো না, দুটোই কিন্তু ছদ্মনাম নয়, দুটোই আসল নাম লেখকের। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি শিবরাম চক্রবর্তীকে। লেখক শিবরাম চক্রবর্তী কিন্তু সেই হিসাবে কোনো ছদ্মনাম ব্যবহার করেননি, কিন্তু শিবরাম চক্রবর্তী তার বহু লেখায় তার নিজের নামকে লিখতেন এইভাবে, শিবরাম এভাবে লিখতেন, সেটাও কিন্তু তোমরা জেনে রাখো। শিবরাম স্বাক্ষর করতেন তিনি, এটা কিন্তু স্বাক্ষর তার, এটা কিন্তু ছদ্মনাম নয়। আচ্ছা, এরপর আমরা আসবো সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম আমরা তিনটে পাই। সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিশেষ পরিচিত ছদ্মনাম নীল লোহিত, এটাই তিনি বিশেষভাবে ব্যবহার করতেন। এছাড়া সনাতন পাঠক এই ছদ্মনামেও তিনি লিখেছেন। সনাতন পাঠক এই ছদ্মনামেও আমরা তাকে লিখতে দেখেছি। এছাড়া নীল উপাধ্যায় এই ছদ্মনামটাও তিনি তার কোনো কোনো লেখায় ব্যবহার করেছেন। একটা ছদ্মনাম চাইলে কিন্তু নীল লোহিতটাই আমরা ব্যবহার করব। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এর পরবর্তী লেখক আমরা যাকে পাচ্ছি তিনি হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছদ্মনাম আমরা দু একটা জায়গায় পেয়েছি। তিনি চন্দ্রহাস এই ছদ্মনাম নিজের জন্য ব্যবহার করেছেন সেখানে। এরপর আমরা যে লেখককে পেয়েছি তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের ছদ্মনাম আমরা সেভাবে কিন্তু কোনো লেখায় জানতে পারিনি। তাহলে এই যে নামগুলো আমি বললাম এই সমস্ত কিন্তু তোমাদের শিখে যেতে হবে। কোথাও হচ্ছে ছদ্মনাম, যেমন ভানু সিংহ, অনিলা দেবী, নীল লোহিত বা সনাতন পাঠক বা চন্দ্রহাস বা নীলুপাধ্যায়, এগুলো কিন্তু ছদ্মনাম। আবার বলি, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের আসল নাম, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম। কাজেই বাকিগুলো কিন্তু ছদ্মনাম, এরকম ভাবে তোমরা শিখবে না। এবারে আমরা আসবো কবিদের ছদ্মনাম প্রসঙ্গে। তোমাদের সংকলিতায় যে কবিদের আমরা পাচ্ছি, মাইকেল মধুসূদন দত্ত সেরকম কোনো ছদ্মনাম আমরা পাচ্ছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আমরা আগেই জেনেছি, ভানু সিংহ। কাজী নজরুল ইসলাম সেই অর্থে কোনো ছদ্মনাম তার ছিল না। আর হচ্ছে জীবনানন্দ দাশ, তিনিও খুব একটা ছদ্মনাম ব্যবহার করতেন না। পাচ্ছি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য কিন্তু সেরকম ছদ্মনাম ব্যবহার করেননি, কিন্তু সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি নামে পরিচিত ছিলেন। এটা কিন্তু তোমাদের শিখে রাখতে হবে। কিশোর কবি বলে পরিচিত ছিলেন কে? সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি নামে পরিচিত ছিলেন, তার পরিচিতি হচ্ছে কিশোর কবি। আচ্ছা, এরপর আমরা যাকে পাচ্ছি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কিন্তু বিপ্রদাস মিত্র এই ছদ্মনাম ব্যবহার করতেন। বিপ্রদাস মিত্র এই ছদ্মনাম ব্যবহার করতেন। এবং আমরা দেখেছি বেশ কিছু তার লেখা, যেখানে তিনি বিপ্রদাসের বি, বুদ্ধদেবের বু এবং বসুর ব এইভাবে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি কাকে না, সুভাষ মুখোপাধ্যায়কে। সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম আমরা সেভাবে না পেলেও সুভাষ মুখোপাধ্যায় নিজে কিন্তু পদাতিক কবি নামে পরিচিত ছিলেন এবং পদাতিক বলে তিনি বেশ কিছু কবিতা লিখেছিলেন। ছদ্মনাম যদি আসে আমরা পদাতিক লিখতেই পারি। এরপর আমরা পাচ্ছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা ছদ্মনাম আমরা পেয়েছি শ্রী নিরপেক্ষ। যদিও এই ছদ্মনাম তিনি তার সমস্ত লেখায় ব্যবহার করেননি, সীমিত কতগুলো লেখায় আমরা পেয়েছি শ্রী নিরপেক্ষ ছদ্মনামে তিনি লিখেছেন। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি কবি শঙ্খ ঘোষকে। কবি শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তোমরা জানো এটা হচ্ছে কবির সাহিত্যিক নাম। চিত্তপ্রিয় ঘোষটা আসল নাম আর শঙ্খ ঘোষ কবির সাহিত্যিক নাম। চিত্তপ্রিয় ঘোষ এটা কবির আসল নাম, কিন্তু কবি এটা ব্যবহার করতেন না, কবি ব্যবহার করতেন শঙ্খ ঘোষ নামটা। আচ্ছা, কবি শঙ্খ ঘোষের আরেকটা আমরা পেয়েছি ছদ্মনাম, সেটা কুন্তক। কিন্তু কুন্তক ছদ্মনামে তিনি বিশেষ কিছু লেখেননি, তিনি খুব কম সংখ্যক সাহিত্য রচনা করেছেন এই ছদ্মনামে। তবু যদি ছদ্মনাম আসে এটা শিখে রাখবে, শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক। তাহলে আজকে সংকলিতা বইয়ের যাবতীয় যে ছদ্মনাম সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানিয়ে দিলাম। তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।